আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। জানিয়ে দিব বিশ্বের আলোচিত কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের হাইফা বন্দরকে লক্ষ্য করে একের পর এক ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। প্রতিরোধ যোদ্ধাদের জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে বলেছে, তারা ড্রোনের সাহায্যে ইসরায়েলের হাইফা বন্দরের বিদ্যুৎ কেন্দ্রকে পুরোপুরি উড়িয়ে দিয়েছে। নেতানিয়াহু ফিলিস্তিনি যেই বর্বরতা চালিয়ে যাচ্ছে তাতে আর কোনোভাবেই বসে থাকার শোভা পায় না। এদিকে এবার ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০,৭১৭ জনে। থাকছে রাশিয়ার হামলা, অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন জেলেনস্কি। ইউক্রেনের বন্দর নগরী ওদেশাকে লক্ষ্য করে বুধবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, ওই ক্ষেপণাস্ত্রটি জেলেনস্কির কাছ থেকে মাত্র ১৫০০ ফুট দূরেই পড়েছে। সে সময় তার সঙ্গে গ্রিসের প্রধানমন্ত্রীও ছিলেন এবং এ হামলায় ৫ জন নিহত হয়েছেন। এদিকে হুতিদের ভয়াবহ হামলায় প্রথমবারের মতো প্রাণ গেল ২ মার্কিন নাবিকের, ৬ ক্রু আহত এবং বিধ্বস্ত গোটা জাহাজ। জানিয়ে দিব পাকিস্তানের নির্বাচনে অনিয়মের সুষ্ঠু তদন্ত চায় যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দিব ফিলিস্তিনের যুদ্ধ পরিচালনা করতে গিয়ে এবার চরম অর্থনৈতিক সংকটে ভুগছে ইসরায়েল। ইসরায়েলকে গাজা যুদ্ধের ব্যয় সংকলন করতে পারবে কিনা প্রশ্ন দাঁড়িয়েছে আন্তর্জাতিক মহলে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের যুদ্ধ ৫ মাস পেরিয়ে গেলেও এই যুদ্ধ যতই প্রলম্বিত হচ্ছে ততই এর খরচও বেড়ে যাচ্ছে। প্রশ্ন উঠেছে, এই যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে ইসরায়েলকে এর ব্যয় সংকলন করতে পারবেন কিনা, কারণ ইতিমধ্যেই নেতানিয়াহু ব্যাপকভাবে ঋণে জর্জরিত হয়ে পড়েছেন এবং এটাই কি ইসরায়েলের পরাজয়ের প্রধান চাবিকাঠি হবে কিনা, এ বিষয়ে অনেক মত দিয়েছে আন্তর্জাতিক বিশ্লেষকেরা। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং সংবাদ সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেটটি সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন জেলেনস্কি। ইউক্রেনের বন্দর নগরী ওডেসাকে লক্ষ্য করে বুধবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএনকে জানিয়েছে, ওই ক্ষেপণাস্ত্রটি জেলেনস্কির কাছ থেকে মাত্র ১৫০০ ফুট দূরেই পড়েছিল। সে সময় তার সঙ্গে গ্রিসের প্রধানমন্ত্রী ট্রাইকোস মোসোতাকিস ছিলেন। হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। একটি সূত্র জানিয়েছে, ২ নেতার গাড়ি বহরে হামলার তীব্রতা টের পেয়েছে এবং তারা ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখেছেন। ইউক্রেনের নৌবাহিনীর মুখপাত্র দিমিত্রি প্লেটেনচুক সিএনএনকে জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র হামলায় ৫ জন নিহত হওয়ার পাশাপাশি অনেকেই আহত হয়েছেন। হামলায় জেলেনস্কি ও গ্রিসের প্রধানমন্ত্রী কেউই আহত হননি। তবে জেলেনস্কি জানিয়েছিলেন, তিনি ক্ষেপণাস্ত্র হামলার এতটাই কাছে ছিলেন যে এটি শব্দও শুনতে পেয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট এ ব্যাপারে বলেছে, আমরা আজ হামলা হতে দেখেছি, আপনারা দেখেছেন কারা এগুলো মোকাবেলা করেছে। আমি বিস্তারিত এখনো জানি না, কিন্তু আমি এটা জানি অনেকে আহত ও নিহত হয়েছেন। আমাদের দ্রুত এবং ক্ষিপ্রতার সঙ্গে নিজেদেরকে রক্ষা করতে হবে, আর নিজেদের রক্ষার সবচেয়ে ভালো উপায় হলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। পাকিস্তানের নির্বাচনে অনিয়মের সুষ্ঠু তদন্ত চায় যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর মঙ্গলবার পাকিস্তানের নবনির্বাচিত সরকারকে দেশটির বিতর্কিত নির্বাচনের সময় সমস্ত অনিয়মের ঘটনা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার একটি সংবাদ ব্রিফিংয়ের সময় বিভাগের মুখপাত্র ম্যাথিউ মিলার নতুন পাকিস্তান সরকারের সাথে কাজ করার জন্য হোয়াইট হাউসের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। পাকিস্তান একটি প্রতিযোগিতামূলক নির্বাচন হয়েছে, লাখ লাখ লোক তাদের কণ্ঠস্বর শোনায়। মার্কিন কর্মকর্তা বলেন, একটি নতুন সরকার গঠিত হয়েছে এবং আমরা অবশ্যই সেই সরকারের সঙ্গেই কাজ করব। যাই হোক, তিনি স্বীকার করেছেন অনিয়মের খবর পাওয়া গেছে এবং রাজনৈতিক দলগুলো ফলাফলের চ্যালেঞ্জে নিয়ে এসেছেন। আমরা সেই চ্যালেঞ্জগুলো দেখতে চাই, সেই অনিয়মগুলো সম্পূর্ণ তদন্ত করে দেখতে চাই। মিলার পাকিস্তানের মত প্রকাশের স্বাধীনতার প্রতি ওয়াশিংটনের প্রতিশ্রুতিকে তুলে ধরেছেন এবং সরকার কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞার মাধ্যমে ইন্টারনেট প্ল্যাটফর্ম বন্ধের নিন্দা করেছেন। ইসরায়েলের হাইফা বন্দরকে টার্গেট করে একের পর এক ড্রোন হামলা চালিয়েছে ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা। প্রতিরোধ যোদ্ধাদের জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ টেলিগ্রাম চ্যানেল দেওয়া এক বিবৃতিতে বলেছেন, তারা ড্রোনের সাহায্যে ইসরায়েলের হাইফা বন্দরের বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় নিরপরাধ নারী, শিশু এবং বেসামরিক জনগণের উপর ইসরায়েলের দখলদার সেনাদের যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চলছে তার প্রতিবাদেই হাইফা বন্দরে এই হামলাটি চালানো হয়েছে। ইহুদিবাদী শত্রুদের শক্ত ঘাঁটিগুলোকে সম্পূর্ণভাবে ধ্বংস না করা পর্যন্ত
তাদের হামলাটি অব্যাহত থাকবে। সাম্প্রতিক মাসগুলোতে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে কয়েক দফা হামলা চালিয়েছে। এর অংশ হিসাবে গত সপ্তাহে প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের হাইফা বন্দরের একটি রাসায়নিক গুদামে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, সূত্র পার্স টুডে। হুতিদের ভয়াবহ হামলায় প্রথমবারের মতো প্রাণ গেল 2 মার্কিন নাবিকের, আহত হয়েছে 6 জন। বিধ্বস্ত জাহাজ এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে আক্রমণ শুরু করার পর থেকেই বৃহস্পতিবার সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতি যোদ্ধারা। এডেন উপসাগর ট্রু কনফারেন্স নামে একটি বাণিজ্যিক জাহাজে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় 2 নাবিক নিহত হয়েছেন। এ ঘটনায় জাহাজটি থাকা আরও 6 জন ক্রু গুরুতর আহত হয়েছেন বলে জানা যায়। হতাহতের বিষয়টি নিশ্চিত করে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রকাশ করেছে বিবিসি। হুতিদের 4 মাসের আক্রমণে এডেন উপসাগরে এই প্রথমবারের মতো নিহত হওয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তারা। বুধবার ইয়েমেনের এডেন বন্দরের উপকূল থেকে প্রায় 50 নটিক্যাল মাইল দূর ট্রু কনফারেন্স নামের কার্গো জাহাজটিতে নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলা চালান হুতি সদস্যরা। বিবিসি জানিয়েছে, আক্রমণের আগে নিজেদের ইয়েমেনের নৌ পরিচয় দিয়ে এক রেডিও বার্তার মাধ্যমে পথ পরিবর্তনের নির্দেশ দেয় হুতি যোদ্ধারা। এর পরপরই জাহাজ থেকে হামলা চালানো হয়। দূরপাল্লার ওই হামলায় অ্যান্টিশিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন কর্মকর্তারা। ট্রু কনফিডেন্স বারবজোটের পতাকা উড়িয়েছিল বলেও জানা যায়। একই নামে প্রতিষ্ঠান লাইবেরিয়ায় এক শিপিং কোম্পানির মালিকানাধীন হলেও জাহাজটি বর্তমানে পরিচালনা করছিল গ্রিসের একটি প্রতিষ্ঠান। চরম অর্থনৈতিক সংকটে পড়েছে ইহুদিবাদীরা। প্রশ্ন উঠেছে, ইসরায়েল কি গাজা যুদ্ধের ব্যয় সংকলন করতে পারবে কিনা। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের 5 মাসের যুদ্ধ পেরিয়ে গিয়েছে। এই যুদ্ধ যতই প্রলম্বিত হচ্ছে ততই এর খরচও বেড়ে যাচ্ছে। প্রশ্ন উঠেছে, যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে ইসরায়েল কি এর ব্যয় সংকলন করতে পারবে কিনা। গাজায় যুদ্ধ চালাতে গিয়ে ইসরায়েল এরই মধ্যে ঋণের দায়ে জর্জরিত হয়ে পড়েছে। হামাসের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর থেকেই এখন পর্যন্ত 3000 কোটি শেকেল ঋণ, মার্কিন ডলার সমপরিমাণের এই ঋণের বোঝা দাঁড়িয়েছেন নেতানিয়াহুর উপর। এর অর্ধেকের ঋণ নেওয়া হয়েছে আন্তর্জাতিক বাজার থেকে। সম্প্রতি দেশটির অর্থ মন্ত্রণালয় এই তথ্যটি প্রকাশ করেছে। মোট কথা, ফিলিস্তিনের যুদ্ধ পরিচালনা করতে গিয়ে অর্থনৈতিকভাবে হিমশিম খাচ্ছে ইসরায়েল। যুদ্ধের জন্য যে ব্যয় নির্ধারণ করা হয়েছিল তার থেকেও অনেক ব্যয় বেশি হয়ে যাচ্ছে। গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 30,717 জনে। গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের নিহতের সংখ্যা বেড়ে 30,731 জনে দাঁড়িয়েছে এবং 72,156 জন আহত হয়েছেন। বুধবার হামাস প্রচারিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই কথা বলা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়েছে, গত 24 ঘন্টায় গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর ভয়াবহ হামলায় 86,000 ফিলিস্তিনি এবং 113 জন আহত হয়েছেন। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ নিয়ে গাজায় নিহতের সংখ্যা বেড়ে মোট 30,717 জনে এবং আহতের সংখ্যা বেড়ে মোট 72,156 জনে দাঁড়িয়েছে। সূত্র বাসদ।